প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। তো আজকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর ক্লাস নিতে চলেছি। এই টপিকসটি শোনার পরে হয়তো বা আপনারা অনেকেই ভয় পেয়ে গেছেন। আসলে ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ এখানে একটি চমৎকার টেকনিক অর্থাৎ কিছু টেকনিকের মাধ্যমে এই ক্লাসটি করানো হবে। তবে হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করবেন। তো সরাসরি আমরা ক্লাস চলে যাই। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে গেলে আমাদের যে বিষয়টা হয়েছে, আমাদের প্রচলিত যে বইগুলো আছে এই বইয়ে কিন্তু এমন একটা ভাবে শুরু হয়েছে যে স্টুডেন্টদের কাছে এটা বুঝতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায় এবং তারা সরাসরি ক্লাস যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো দিয়েই শুরু করে, এই জন্য আমাদের অনেক বুঝতে অসুবিধা হয়। তো ভিউয়ার্স, আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে গেলে আমাদের যে কাজটি করতে হয়, কিছু বেসিক নিয়ম আমাদের শিখে রাখতে হয় এবং তার উপর ভিত্তি করে আমরা কিন্তু সেই চেঞ্জিং সেন্টেন্স করতে পারি, অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এভাবে আমরা ইন্টারচেঞ্জও করতে পারি। তো ভিউয়ার্স, সেই বেসিক নিয়মগুলো আমরা আগে জেনে নেব এবং আমি আগেই বলেছি এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ টেকনিকের সাথে নেব এবং আপনাদের কখনো আর বই খুব একটা পড়া লাগবে না, কারণ এই ক্লাসের মধ্যে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব সম্পূর্ণভাবে। তবে হ্যাঁ, ক্লাসটি অবশ্যই টেকনিক হবে। তো আমরা সরাসরি চলে যাই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে গেলে আমাদের দুটো জিনিস খুব দরকার, একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ। এখন প্রশ্ন হলো ফ্রেজ কি? তো আমি লিখেছি, দেখুন, ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দ সমষ্টি যার মধ্যে সাবজেক্ট ও ভার্ব থাকে না। তার মানে কতগুলো শব্দ সমষ্টি যার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। তো কিরকম আমরা দেখি, গোয়িং টু স্কুল। তো দেখুন, একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ। আমি খুব আস্তে আস্তে এবং ধীরে ধীরে করার চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন। তো এখানে কিন্তু তিনটা শব্দ আছে। তিনটা শব্দের মধ্যে দেখুন এখানে কিন্তু কোনো ভার্ব নাই এবং কোনো সাবজেক্টও এখানে নাই। তার মানে আমরা বুঝতে পেরেছি এইগুলোর মধ্যে সাবজেক্ট নাই, ভার্ব নাই, অথচ শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ। তো তাহলে এটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। এখন আধুনিক ইংরেজিতে একটি শব্দ ফ্রেজ হয়, আমি অনেক বইতে দেখেছি। তো যাই হোক, গোয়িং টু স্কুল ফ্রেজ, কারণ এর মধ্যে সাবজেক্ট নাই, ভার্ব নাই। কিন্তু হয়তোবা আপনারা ভিডিওর সামনে থেকে বলছেন যে এই যে গোয়িং হচ্ছে ভার্ব, হ্যাঁ এটা ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কোনো ভার্ব না, কিন্তু নন ফাইনাইট ভার্ব হচ্ছে দেখতে ভার্ব প্লাস আইএনজি টু প্লাস ভার্ব হতে পারে। তো এখানে দেখুন, এই যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বটাও এখানে সংজ্ঞা আছে, আমি একটু বলি। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা আমরা পরে আলোচনা করছি। তার মানে ফ্রেজ সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার, যার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না সেটা হচ্ছে ফ্রেজ, এবং তার মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, এটা একটু মনে রাখতে হবে। নন ফাইনাইট ভার্ব টু প্লাস ভার্ব হতে পারে, ভার্বের আইএনজি হতে পারে, ভার্বের 3 নম্বরও হতে পারে। তো এখন ক্লজে চলে যাব আমরা। ক্লজ হচ্ছে কতগুলো শব্দ সমষ্টি যার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে, যার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে। আমরা এখানে একটি মুছে দিই, দিয়ে সাবজেক্ট ও ভার্ব থাকে এবং ভার্বটা কিন্তু ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বটি আমাদের মনের ভাব প্রকাশ করতে পারে এবং সাথে সাথে ওই ভার্ব দেখে কিন্তু টেন্স চেনা যায়। যেমন আমি একটা এখানে উদাহরণ দিয়েছি, হি গট আ প্রাইজ। তো এখানে দেখুন, গট কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম। তো যদি গট যদি ভার্বের 2 নম্বর ফর্ম হয়ে থাকে তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই পাস্ট টেন্স। তার মানে এই গট দেখে কিন্তু আমরা এই বাক্যের টেন্স নির্ণয় করতে পাচ্ছি এবং দেখুন এখানে কিন্তু সাবজেক্টও আছে, ভার্বও আছে এবং এটা দেখে, এই ভার্ব দেখে আমরা টেন্স নির্ণয় করতে পারছি। তাহলে একসাথে কতগুলো সংজ্ঞার সাথে আমাদের মিলে যাচ্ছে একটু দেখুন। সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার এই ভার্ব দেখে টেন্সও চেনা যাচ্ছে। তার মানে এটা কিন্তু ক্লজ, এই অংশটা কিন্তু ক্লজ। তার মানে আমরা যদি এখন যে বিষয়টা উল্লেখ করতে পারি যে ফ্রেজ আর ক্লজের মধ্যে আসলে মূল পার্থক্যটা কি। তো ভিউয়ার্স, ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না, কিন্তু ক্লজের মধ্যে থাকে। ফ্রেজ যদি বাক্যে বসে তাহলে একা অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু ক্লজ যদি বাক্যে বসে অর্থ প্রকাশ করতে পারে।
এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু আবার পার্টস অফ স্পিচের মতো কাজ করে। বাক্যে বসে কিসের মতো কাজ করে? পার্টস অফ স্পিচ। তো একটা জিনিস খেয়াল করুন, আমি বলেছিলাম যে ফ্রেজ বসে অর্থ প্রকাশ করতে পারবে না একা একা যদি বসে। আমি যদি এখন হি গট আ প্রাইজ এই অংশটুকু যদি মুছে ফেলি বা কেটে দিই, গোয়িং টু স্কুল শুধু এতটুকুই যদি আমি বাক্যে বসাই, তাহলে কিন্তু ভিউয়ার্স কোনো প্রকার বাক্যের অর্থ হচ্ছে না। এবার আমরা যদি এই অংশ মুছে ফেলি, হি গট আ প্রাইজ মানে সে একটি পুরস্কার পেয়েছিল, তার মানে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে এই অংশ দিয়ে কিন্তু আমাদের একটি অর্থ প্রকাশ করছে, মনের ভাব প্রকাশ করছে। তার মানে বুঝলাম ফ্রেজ যদি বাক্যে একা একা বসে তাহলে কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না, তার সাথে কিন্তু এই ক্লজ বসতে হবে। ক্লজ যখন বসবে তাহলে কিন্তু অর্থ প্রকাশ করতে পারবে। তো দেখুন এই ফ্রেজ কিন্তু ক্লজের সাথে বসতে পারে। আবার এই ফ্রেজগুলো সাবজেক্ট, অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট, কমপ্লিমেন্টের অবজেক্ট এগুলো হিসেবে কিন্তু বসতে পারে, অবজেক্টের পাশে বসতে পারে। সেগুলো অনেক বিস্তারিত আলোচনা, আমরা সেগুলো পরে নিয়ে আলোচনা করব। এবার ক্লজ নিয়ে আমরা যদি কথা বলি, ক্লজের বৈশিষ্ট্য তো আমি বলেছি, যেটা বাক্যে বসে এবং অর্থ প্রকাশ করে এবং একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে থাকে। তো আমরা একটা জিনিস খেয়াল করি, এই ক্লজকে আমরা কয় ভাগে ভাগ করব সেটা বোঝার আগে আমরা এক্সাম্পলটা একটু লক্ষ্য করি। হি হ্যাড আ পেন, তার মানে তার একটি কলম ছিল, হুইচ ওয়াজ রেড, যেটি ছিল লাল। তো যাই হোক আমরা একটু খেয়াল করি, আই হ্যাভ আ পেন মানে আমার একটি কলম ছিল। এখন আমি যদি এই অংশটাকে আমি যদি ঢেকে ফেলি, আই হ্যাড এ পেন আমার একটি কলম ছিল, দেখুন আমার একটি কলম ছিল, এটা যদি আপনি যে কোনো ব্যক্তির কাছে বলেন তাহলে এই ব্যক্তি কিন্তু বুঝতে পারবে যে আপনি কি বলতে যাচ্ছেন। তার মানে এই যে অংশটুকু আই হ্যাড এ পেন, এই বাক্যের এই অংশটুকু যদি আমি নাও এই সাথে বসাই তাহলে এই বাক্যটি কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে। তার মানে যে বাক্যটি অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এক কথায়। এবার আমি যদি এই অংশ ঢেকে রাখি, হুইচ ওয়াজ রেড যেটা ছিল লাল, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেটিভ ক্লজ। বিষয়টা হয়েছে কি, এই অংশটুকু যদি ঢেকে ফেলি, হুইচ ওয়াজ রেড যেটি ছিল লাল, তো মনে মনে কিন্তু এখন প্রশ্ন এসে গেছে যে কোনটি ছিল লাল। তো বলছে যেটি, যেটি মানে কলমটি ছিল লাল। তার মানে এই ক্লজটি সম্পূর্ণ এই ক্লজের উপর নির্ভর করছে। মানে এই ক্লজটির অর্থ প্রকাশ করতে পারবে না যদি এই ক্লজটি এই ক্লজের পাশে থাকে। তার মানে এই ক্লজটি এই ক্লজের উপর নির্ভর করছে, অর্থাৎ ডিপেন্ড করছে। তো যদি কোনো ক্লজ কোনো ক্লজের উপর ডিপেন্ড করে তাহলে সেটাকে আমরা সাবঅর্ডিনেটিভ ক্লজ বলবো, আর যে ক্লজ কারোর উপর নির্ভর করে না সেটা হচ্ছে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। আরেকটা জিনিস, এই সাবঅর্ডিনেটিভ ক্লজ এই ক্লজ মার্কার দিয়ে শুরু হয়। ক্লজ মার্কার, ক্লজ মার্কার নিয়ে একটু পরে আলোচনা করছি, এখনই করছি। তো তার আগে আমরা ক্লাসিফিকেশনটা একটু দেখে নিই। তো দেখুন প্রিন্সিপাল ক্লজ বলেছি যে ক্লজ, আপনারা লিখে নিতে পারেন, যে ক্লজ আমাদের মনের ভাব প্রকাশ করে এবং অন্য ক্লজের উপর নির্ভর করে না, তখন তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। আর সাবঅর্ডিনেটিভ ক্লজ কি? সাবঅর্ডিনেটিভ ক্লজ হচ্ছে সেই ক্লজ যে ক্লজ নিজে অর্থ প্রকাশ করতে গিয়ে এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, তখন তাকে আমরা সাবঅর্ডিনেটিভ ক্লজ বলি। আর একটা বিষয় হচ্ছে যে সাবঅর্ডিনেটিভ ক্লজ সবসময় ক্লজ মার্কার দিয়ে শুরু হয়। ক্লজ মার্কার মানে হু, হুইচ, দ্যাট, ওয়েন, আফটার, বিফোর, এগুলো আমি একটু পরে লিখছি। তো দেখুন প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আমরা এক কথায় বুঝতে পেরেছি। এখন কোঅর্ডিনেট ক্লজটা আমি দেখাবো, তবে সেখানে একটা টেকনিকের মাধ্যমে। তো আমরা এখন সরাসরি চলে যাব যে আপনারা 1 সেকেন্ডের মধ্যে, একদম 1 সেকেন্ড লাগবে, দেখে বুঝতে পারবেন এটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট। তো আমি একটা প্রথমে সংজ্ঞার সাথে আমি একটা উদাহরণ দিয়ে নিই আপনাদেরকে। সংজ্ঞার সাথে উদাহরণটা হচ্ছে এরকম যে when we went to market we got a কি বলা যায়, MONEY মানি ব্যাগ। তো আমরা এই সেন্টেন্সটা একটু দেখি। তো বলছে যখন আমরা মার্কেটে গিয়েছিলাম কমা তখন কি হয়েছিল, উই গট আ মানি ব্যাগ। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, উই গট আ মানি ব্যাগ এটি যদি আপনি কোনো ব্যক্তির সাথে বা কোনো পার্সনের সাথে বলেন
তাহলে কিন্তু সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারবেন এবং সেও ব্যক্তিটিও আপনার কথা বুঝতে পারবে। যে উই গট আ মানি ব্যাক, এটা কিন্তু আমরা এক কথাই, তাহলে এটা যদি অর্থ প্রকাশ করতে পারে তাহলে সেটা প্রিন্সিপাল ক্লজ। এবার আমরা এখানে চলে আসি, ওয়েন উই ওয়েন টু মার্কেট, মানে যখন আমরা মার্কেটে গিয়েছিলাম, তাহলে প্রশ্ন হলো তখন কি হয়েছিল। এবার কিন্তু আমাদের আর কোনো কিছু ভাব কিন্তু ক্লিয়ার করতে পারছে না, এবং যখন কি হয়েছিল তখন কিন্তু পরবর্তী বাক্যটা নির্দেশ করছে, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে এই বাক্যটি, অর্থাৎ এই ক্লজটি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রথমে যদি আপনাকে বলে যে এটা কোনটা কি ক্লজ, তো প্রথমে আপনাকে ভেবে নিতে হবে আসলে কোনটা কি। তো দেখুন এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে কতগুলো শব্দ গুচ্ছ বা সমষ্টি, এটা একটি ক্লজ বলবেন। এখানেও তাই, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে আপনি এটা ক্লজ বলবেন। তো এখন দেখতে হবে যেটা প্রিন্সিপাল নাকি সাবঅর্ডিনেট, তাহলে দেখতে হবে কোন বাক্যটি আমাদের মনের ভাব প্রকাশ করছে। তো উই গট মানি ব্যাক, মানে আমরা একটি মানি ব্যাক পেয়েছিলাম, এটা প্রিন্সিপাল ক্লজ, মনের ভাব প্রকাশ করছে। আর এটা কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারছে না। যেমন উই ওয়েন্ট টু মার্কেট, হোয়েন উই ওয়েন্ট টু মার্কেট, মানে আমরা যখন মার্কেটে গিয়েছিলাম, তাহলে মনে মনে প্রশ্ন থেকে যায় তখন আমরা কি করেছিলাম, তাহলে তখন কিন্তু আমরা একটা কি পেয়েছিলাম, মানি ব্যাক পেয়েছিলাম। এখন আমি একটু আগে বললাম যে ওয়েন কিন্তু এখানে ক্লজ মার্কার, তাহলে ক্লজ মার্কার দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিভ ক্লজ। তো ভিউয়ার্স, এখন আমি একটা টেকনিক দেখাবো আপনাদেরকে। এই টেকনিকের মাধ্যমে আপনার 1 সেকেন্ডের মধ্যে সব ধরনের ক্লজ নির্ণয় করতে পারবেন। যেমন ইট 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 ওয়াজ আ বয়, ইট ওয়াজ আ বয়। তো দেখুন একটা এবং একটা বাক্য, মানে দুটো একটা সেন্টেন্স। তো দেখুন এই আইতে হচ্ছে ইফ, টিতে হচ্ছে ড্যাট, আবার টিতে হচ্ছে দো দো, ডাব্লুতে হচ্ছে হু, হুইস, ওয়েন, হোয়ার, হোয়াই, হোয়াট, এতে হচ্ছে অ্যাস, এফটিআর, আফটার, এল টি এইচ ও ইউজ এস, অলদো, এসতে হচ্ছে সো, এসআইএনসি, সিন্স, সো দ্যাট, সো ডট ডট দ্যাট। তো আমি দেখুন আমি আইতে লিখেছি, টিতে লিখেছি ড্যাট আর ডো, এগুলো টি, আর ডাব্লুতে দেখুন এইগুলো বুঝিয়েছি, হু, হুইস, ওয়েন, হোয়ার, হোয়াই, হোয়াট। এতে লিখেছি অ্যাস, আফটার, অলদো। এসতে লিখেছি সো, সিন্স, সো দ্যাট আর সো ডট ডট ডট। তো ভিউয়ার্স, এইগুলো দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয় তাহলে সেটাকে আপনি অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ বলবেন, সাবঅর্ডিনেট ক্লজ বলবেন। এবারে আমরা এখানে চলে আসি। তো এতে হচ্ছে অ্যান্ড, বিতে হচ্ছে বিউটি বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ওয়াইটি। তো ভিউয়ার্স, এর বাইরেও কিন্তু আর অনেক থাকতে পারে, তো যেহেতু টেকনিকে ফেলানো হয়েছে সেইগুলো একটু মিস হয়ে গেছে। তো সচরাচর আমাদের পরীক্ষায় যেগুলো আছে এইগুলোর মধ্যেই কিন্তু বেশি আসে। তো এতে অ্যান্ড, বিতে বাট, ওতে অর, আর ওয়াইতে ইয়েট। তো আমি একটু আগে বলেছিলাম এমন একটি টেকনিক আপনাদেরকে দেখাবো যার মাধ্যমে আপনার 1 সেকেন্ডের মাধ্যমে বুঝতে পারবেন যেটা প্রিন্সিপাল নাকি সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট। তো এখন আমি যদি একটা বাক্য লিখি, when we go there, comma, we play a game, একটা একটা ক্লজ, একটা ক্লজ। কেন ক্লজ? এখানে সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে। এখন বিষয় হচ্ছে ওয়েন আছে এখানে। তো দেখুন ওয়েন শব্দটা কোথায় আছে, এই যে ওয়েন শব্দটা এখানে আছে, তার মানে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। আর দেখুন উই প্লে আ গেম, তো দেখুন এর মধ্যে কি এর এর কোনো কিছুই আছে? কোনো কিছুই নাই, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো যেটা বলছিলাম এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এটাকে আমরা আবার কমপ্লেক্স বলবো, কমপ্লেক্স বলবো। তো দেখুন
এই যে ওয়েন শব্দটি আছে না, এটা কিন্তু আবার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তো সেন্টেন্স নিয়ে আমি আরো পরে আলোচনা করছি, একটু আগে ভাগে, তারপরে আপনাদেরকে একটু বলে রাখলাম। তো এই বাক্যটা যদি আমি এভাবে লিখি যে উই গো টু দেয়ার, এখানে টু দেওয়া যায়, দেয়ার অ্যান্ড উই প্লে আ গেম। তো এখন যে কাজটা হয়েছে, এখানে অ্যার্ন আছে দেখুন, তো অ্যার্ন এখানে আছে না, আছে, তার মানে একটা একটা। তো উই গো টু দেয়ার, তার মানে এটা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছে, প্রিন্সিপাল। আবার উই প্লে আ গেম, এটাও আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছে, এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে অ্যান্ড দ্বারা যদি যুক্ত হয়, অ্যান্ড দ্বারা যদি যুক্ত হয়, সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যে বিষয়টা হয়েছে, যদি একই রকম সাবজেক্ট হয়, এখানে উইও একই রকম সাবজেক্ট, এখানে উইও একই রকম সাবজেক্ট, তাহলে বাক্য অলংকারের ক্ষেত্রে আমরা এই শেষের উইটা ব্যবহার করি না। যদি একই রকম বাক্য হয়ে যায়, দরকার নাই, আপনি কম্পাউন্ড সেন্টেন্সে সেই সাবজেক্টে লেখার দরকার নাই, লিখলে কেমন অড দেখাই। তো বাক্য অলংকারের ক্ষেত্রে আমরা এটা অফ করে ফেলি, মুছে ফেলি। তো এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। এবার যদি আমি একটা বাক্য লিখি, গোয়িং টু দেয়ার উই প্লে আ গেম। তো এখানে দেখুন গোয়িং টু দেয়ার আছে, গোয়িং টু দেয়ার। তো এখানে এর মধ্যে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই। তার মানে এটা কিন্তু আমার এখন কোনো ক্লজের মধ্যে আসতেছে না, তাই এটা কিন্তু কোনো ক্লজ না। তো এখানে সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে, এটা কিন্তু আমার একটা সিম্পল, এটা কিন্তু প্রিন্সিপাল বোঝাচ্ছে, তাই না, প্রিন্সিপাল বোঝাচ্ছে। তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি, এই গোয়িং টু দেয়ার এর মধ্যে সাবজেক্ট ভার্ব নাই, তার মানে এটা হচ্ছে ফ্রেজ, আর এখানে কিন্তু এটা ক্লজ হিসেবে কাজ করেছে। তো এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কাকে বলে এই জিনিসটা একটু বোঝাবো আপনাদেরকে। তো প্রথমে আমি একটা গল্প শুরু করি। গল্পটা হচ্ছে খুব ইজি, দেখুন। তো এক্স নামে এক ব্যক্তি, তিনি কি করেছে, তিনি একটা বিজনেস শুরু করেছে। তো বিজনেস যখন শুরু করেছে, তখন ওই বিজনেসের নাম দিয়েছে সিম্পল মনে করো সিম্পল বিজনেস। তো এখন এই সিম্পল বিজনেস যখন শুরু করেছে, তখন তার এটা হচ্ছে প্রফিট আর এটা হচ্ছে লস। তাহলে এখন এই যদি তার প্রফিট হয়, হ্যাঁ, সে 100% পাবে, যদি লস হয় তারও কিন্তু 100% নিতে হবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে এক্স কিন্তু এই সিম্পল কোম্পানির মালিক, আর মালিক যেহেতু থাকেন, তাকে আমরা কি বলি বলুন তো, প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে প্রধান। এবার দেখুন এই এক্স, এই যখন সিম্পল কোম্পানি সে স্টার্ট শুরু করলো, তখন এই কোম্পানি অনেক বড় হয়ে গেল। যখন বড় হয়ে গেল, তখন সে একজন পার্টনারকে নিল, পার্টনারকে হচ্ছে ওয়াই। তখন এই ওয়াই কি করলো, এই এক্স এবং ওয়াই মিলে একটি কোম্পানির নতুন নাম দিল কম্পাউন্ড কোম্পানি, যেখানে এদের লাভ প্রফিট হবে 50 আর লসও কিন্তু 50%। তার মানে বোঝা যাচ্ছে যে দুইজন মালিক। তাহলে এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল, এটাও কিন্তু প্রিন্সিপাল মানে প্রধান। তার মানে এই কম্পাউন্ড কোম্পানির মালিক কিন্তু দুইজন। এবার দেখুন এই এক্স ওয়াই হচ্ছে খুব বুদ্ধিমান, সে ভাবলো যে আমি কোম্পানি প্রতিষ্ঠা করে ওয়াই কে কেন আমি 50% প্রফিট দেব। সে ওয়াই কে বাদ দিয়ে সে এক্স কিন্তু জেড কে আনলো এইভাবে কোনো মালিক হিসাবে নয়, বরং সে একজন কর্মচারী হিসাবে আসলো। তো এক্স এবং জেড
মিলে মানে জেড কর্মচারীকে নিয়ে সে একটি কোম্পানি খুললো, তার নাম হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স তখন এই মালিক কিন্তু এখানে এক্স একজন আর ওয়াই কিন্তু এখানে মালিক না, তাহলে মালিককে আমরা কি বলি? পি বলি, প্রিন্সিপাল। তো দেখুন তাহলে এর লাভ হলে আর লাভ হলে লাভ, লস হলে তো লস। আর জেটের কি অবস্থা হবে? জেটের কিন্তু 0% হবে। কেন 0%? কারণ সে কিন্তু কর্মচারী। এখন আপনারা বলুন, যদি এক্স যদি অফিস যদি 9টার সময় হয়, সকাল 9টা, এ যদি এই এক্স যদি এখন 10টার সময় আসে, তাহলে চাকরি থাকবে না? থাকবে না, এর চাকরি কিন্তু থাকবে। অফিস কিন্তু 9টার সময়, জেড কিন্তু 11টার সময় এসেছে, তার মানে এই জেটের চাকরি কিন্তু আর থাকবে না মনে করেন, কারণ এই জেড কর্মচারী, তার মানে এই জেড কিন্তু এই এক্স এর উপর নির্ভরশীল, তাই না? তো নির্ভরশীল কখন হয়? তো আমরা জানি সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তো যখন এরকম ঘটনা ঘটবে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমি এবার একটু ক্লিয়ার করি আপনাদেরকে, সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এবং কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। তো এক্স যেহেতু মালিক এবং ইনি সর্বসর্বা, তার মানে সিম্পল সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, তাহলে সিম্পল সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে। কম্পাউন্ড কি? তাহলে যে সেন্টেন্সে দুইটি প্রিন্সিপাল থাকে, দেখুন এক্স ও মালিক, ওয়াই ও মালিক, যেহেতু তারা দুইজন পার্টনার হিসেবে 50-50 লাভ লস নিচ্ছে, যদি ওর লাভ হয় 50, যদি লস যায় এরও 50 ওরও 50। এবার দেখুন এই এক্স কিন্তু ওয়াই কে কর্মচারী হিসাবে ডেকে আনছে, যে তুমি আমার এখানে কর্মচারী হিসেবে মাসিক টাকা পাবা, কোনো লাভ লস পাবা না, তাহলে কিন্তু কর্মচারী। আর একটা জিনিস, যদি জেড এর ছুটি লাগে তাহলে কিন্তু এই সেই এক্স এর কাছে অ্যাপ্লিকেশন লিখবে। আবার এ যদি 11টার সময় অফিস আছে, তাহলে কিন্তু জেড এর এই এক্স এর কাছ থেকে অনুমতি লাগবে। তার মানে কি এই জেড কিন্তু এক্স এর উপর নির্ভরশীল। আমি আগে বলেছি সাবঅর্ডিনেট ক্লজ যদি এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হয় তখন সেটা কমপ্লেক্স হয়ে যাবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো কি থাকবে? ক্লজ থাকবে, এটা আমরা সবাই জানি, এবং দুটোই কিন্তু প্রিন্সিপাল। আর সিম্পল সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল থাকবে। তো ভিউয়ার্স আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাই দিই। তো প্রথমে যেটা আমি লিখবো, যেমন প্লেইং ভেরি ওয়েল, উই ওন দা গেম। একটা বাক্য লিখলাম, আরেকটা লিখলাম উই প্লেড ভেরি ওয়েল and we won the game. আরেকটা বাক্য লিখলাম when we played very well we won the game. তো ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এটা হচ্ছে ক্লজ। তো প্রশ্ন হলো কি ক্লজ? তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো যেখানে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি মাত্র, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তার মানে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। এবার দেখুন উই প্লেড ভেরি ওয়েল এন্ড উই ওন দ্য গেম। তো এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং দুটোই কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারছে। যেমন উই প্লেড ভেরি ওয়েল, আমরা ভালোভাবে খেলা করেছিলাম, আর হচ্ছে উই ওন দ্য গেম। তো এখানে উই লেখার দরকার নাই, কারণ এখানে একই রকম সাবজেক্ট হলে এখানে অলংকারের ক্ষেত্রে দিতে নাই। তার মানে এ একটা প্রিন্সিপাল ক্লজ এবং এ একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো প্রিন্সিপাল ক্লজ। তো দুটো প্রিন্সিপাল ক্লজ যখন হয়ে যায় এবং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেটাকে আমরা কম্পাউন্ড বলবো। এবং আমি কিন্তু লিখে দিয়েছিলাম ইট ওয়াজ আ বয়। তো এই যে আ বয়, এই আ বয়ের মধ্যে কিন্তু এই অ্যান্ড ছিল। এবার দেখুন ওয়েন উই প্লেড ভেরি ওয়েল। তো
তো এখানে একটা কাজ হয়েছে, এটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে এবং এই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ ওই অন দা গেম আমরা গেমটা জিতেছিলাম। এটি যদি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে বলেন, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। তো মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ কখনোই কারোর উপর ডিপেন্ড করে না। অর্থাৎ এই বাক্যটা যদি মুছে দিতাম, এই বাক্যটা যদি থাকতো তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ থাকতো। তো এখন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ? দেখুন, ওয়েন উই প্লেড ভেরি ওয়েল, মানে যখন আমরা ভালো খেলা করেছিলাম, তাহলে মনে মনে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তখন আমাদের কি হয়েছিল? তাহলে প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে কিন্তু এই বাক্যে আসতে হচ্ছে আপনার, যে উই ওন দ্য গেম। তার মানে যখন আমরা ভালো খেলেছিলাম তখন কিন্তু আমরা এই গেমটি জিতেছিলাম। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে কিন্তু এই ওয়েন এটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে। তো ক্লজ মার্কার দিয়ে যদি শুরু হয় সেটাকে আমরা সাবঅর্ডিনেট বলি। এই যে সাবঅর্ডিনেট, এবং এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন এবং ক্লাসটি বারবার দেখবেন, কারণ এটা বেসিক নিয়ম। আজকে যে আলোচনা করেছি সম্পূর্ণ বেসিক। এই বেসিকের উপর ভিত্তি করে আপনি পরবর্তীতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয় সেটা কিন্তু বুঝতে পারবেন। তো আবারও আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন, যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।